আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির গণিতের শর্ট সাজেশনের আজকে 11তম পর্বে থাকছে আরো 10টি অঙ্ক। তো চলুন দেরি না করে আমরা আমাদের অঙ্কে চলে যাই। আমাদের আজকের প্রথম অঙ্কটিতে বলা হয়েছে, একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকের তথ্য পয়সার চেয়ে আরো 25 পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট 75 টাকা উঠল। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত? আমরা প্রথমে ছাত্রছাত্রী সংখ্যা ধরে নেব এক্স। তাহলে প্রত্যেকে কিন্তু ওই এক্স এর চেয়ে আরো 25 পয়সা বেশি দিয়েছে, তাই হবে এক্স প্লাস 25। আর ওই যে 75 টাকা আছে ওইটাকে আমরা লিখতে পারি 7,500 পয়সা। এখন যদি আমরা দেখি যে বলছে যতজন ছাত্রছাত্রী আছে ততজনে তার চেয়ে 25 পয়সা করে বেশি দিয়েছে, অর্থাৎ এই একজনে এক্স প্লাস 25 করে দিয়েছে, তাই ওইটা গুণ হবে। তাইলে কিন্তু টোটাল হয়েছে 75 টাকা বা 7,500 পয়সা। এখন আমরা যদি গুণ করি তাহলে এই এক্স আর এক্স গুণ হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 25 দিয়ে এক্সকে গুণ দিলে হবে 25 এক্স। আর ওই 7,500টা ওই পাশে প্লাস ছিল, ওই পাশে এসে মাইনাস হয়ে যাবে, সমান 0 বা এক্স স্কোয়ার। এখন আমরা 25টা কেমন ভাবে ভাঙতে হবে যেন গুণ দিলে 7,500 হয় আর বিয়োগ করলে 25 হয়। আমরা লিখতে পারি যে 100 এক্স মাইনাস 75 এক্স মাইনাস 7,500 সমান 0। এই আমরা 25টাকে ভেঙে 100 মাইনাস 75 লিখলাম। এখানে 100 থেকে 75 গেলে কিন্তু 25 হবে, আবার 100 এবং 75 গুণ করলে 7,500 হবে। এখন আমরা প্রথম ক্ষেত্রে কমন নিতে পারি এক্স, তাইলে থাকবে এক্স প্লাস 100। আবার দ্বিতীয় ক্ষেত্রে কমন নিতে পারি মাইনাস 75, তাইলে থাকবে এক্স প্লাস 100 সমান 0। বা এখন যদি আমরা এক্স প্লাস 100টা কমন নেই তাহলে আমাদের থাকবে এক্স মাইনাস 75 সমান 0। এখন আমরা বলতে পারি যে এইটা সমান 0 অথবা এইটা সমান 0। এখন আমরা প্রথমটা সমান 0 ধরি, এক্স প্লাস 100 সমান 0, বা এক্স সমান হয়ে যাবে এই প্লাস 100টা এই পাশে প্লাস ছিল ওই পাশে মাইনাস হয়ে যাবে মাইনাস 100। তাইলে মাইনাস কিন্তু কখনো শিক্ষার্থী সংখ্যা হতে পারে না, তাই এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রে নিতে পারি এক্স মাইনাস 75 সমান 0, বা এক্স সমান হয়ে যাবে 75, অর্থাৎ এক্স এর মান কিন্তু এখন প্লাসে বের হয়েছে আর আমরা ছাত্রছাত্রীর সংখ্যা ধরেছিলাম এক্স। তাইলে আমাদের এই এক্স এর মানটাই হবে ছাত্রছাত্রীর সংখ্যা, অর্থাৎ ওই স্কুলে বা ওই শ্রেণীতে টোটাল 75 জন ছাত্রছাত্রী ছিল। আমাদের আজকে দ্বিতীয় অঙ্কটিতে বলা হয়েছে, করিম 2 টাকা ও 3 টাকা মানের সমান সংখ্যক স্ট্যাম্প কিনেছে। যদি স্ট্যাম্প এর মোট খরচ 100 টাকা হয় তাহলে করিম মোট কতটি স্ট্যাম্প কিনেছে? এখানে আমরা স্ট্যাম্পের সংখ্যাটিকে এক্স ধরে নিব। তাইলে 2 টাকায় যে স্ট্যাম্পগুলো কিনেছে ওইগুলোর দাম হবে 2x প্লাস 3 টাকায় যেগুলো কিনেছে ওইগুলোর দাম হবে 3x। তাহলে এই দুইটা দাম যোগ করলে বলছে যে টোটাল 100 টাকা হবে। তাহলে আমাদের এখানে 5x সমান হয়ে যাবে 100, বা x সমান হবে এই 100 আর এই 5টা ভাগ হবে, তাই 100 দিয়ে আমরা 100কে আমরা 5 দিয়ে কাটলে হবে 20, অতএব x সমান 20। তাইলে আমাদের স্ট্যাম্পের সংখ্যা যেহেতু x ধরেছিলাম তাইলে এই x এর মানটাই হবে আমাদের উত্তর, অর্থাৎ দুঃখিত এখানে 20 হবে না, সে স্ট্যাম্প ক্রয় করেছিল প্রত্যেকটি কিন্তু স্ট্যাম্প ক্রয় করেছিল 20টি, অর্থাৎ এই 2 টাকা দামে 20টি ক্রয় করেছিল, আবার 40 টাকা দামেরও 20টি 3 টাকা দামেরও 20টি ক্রয় করেছিল। তাইলে তার টোটাল স্ট্যাম্পের সংখ্যা হয়ে যাবে 20 ইন্টু 20 সমান 40। কেননা এই 2 টাকা মূল্যের 20টি স্ট্যাম্পের দাম হবে 2 × 40, আবার এই 3 টাকা মূল্যের 20টি স্ট্যাম্পের দাম হবে 3 × 60, অর্থাৎ টোটাল তার 100 টাকা খরচ হয়েছে। তাইলে এইখানে কিন্তু এই 3 টাকা দামের 20টি কিনেছে এবং 2 টাকা দামের 20টি কিনেছে, অর্থাৎ সে টোটাল 40টি স্ট্যাম্প ক্রয় করেছে। আমাদের
আজকে 3 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে স্ত্রী স্বামী চেয়ে 5 বছরের ছোট, স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। 4 বছর পর ছেলের বয়স হবে 11, বর্তমানে স্বামীর বয়স কত? এটা আমরা ধাপে ধাপে নির্ণয় করতে পারি যে 4 বছর পর ছেলের বয়স যদি 11 হয়, বর্তমানে ছেলের বয়সটা হবে 11 - 4। যেহেতু 4 বছর পর 11 হবে, তাইলে বর্তমানে তার বয়সটা কিন্তু 11 থেকে 4 বিয়োগ করবো, তাইলে 7 হয়ে যাবে। তাহলে বলছে স্ত্রীর বয়স ছেলের বয়সে 4 গুণ, তাহলে স্ত্রীর বয়স হয়ে যাবে এই 7 × 4 সমান 4×7 = 28। আবার বলছে স্ত্রী স্বামী চেয়ে 5 বছরের ছোট, অর্থাৎ স্বামী স্ত্রীর চেয়ে 5 বছরের বড় হবে, তাইলে স্বামীর বয়সটা হয়ে যাবে এই 28 + 5 সমান 33। তাইলে আমাদের বর্তমানে স্বামীর বয়সটা কিন্তু বের হলো 33 বছর। আমাদের আজকের চতুর্থ অঙ্কটিতে বলা হয়েছে পিতা ও 2 সন্তানের বয়সের গড় 30 বছর, 2 সন্তানের বয়সের গড় 20 হলে পিতার বয়স কত? তাইলে আমরা পিতা প্লাস 2 সন্তান, তাদের বয়সের গড় যদি 30 হয়, তাহলে টোটাল বয়স হবে এই তারা কিন্তু 2 সন্তান এবং পিতা মিলে 3 জন, তাহলে 3 জনের বয়সের গড় যদি 30 হয়, তাহলে মোট হবে 3 × 30 = 90 বছর। বলছে 2 সন্তানের বয়সের গড় 40, এই 2 সন্তানের বয়সের গড় যদি 20 হয়, তাইলে তারা কিন্তু এখন 2 জন, তাইলে 2 জনের বয়সের গড় যদি 20 হয়, তাইলে সমষ্টি হবে 40 বছর। তাইলে এখন যদি আমরা বিয়োগ করি, এই 2 সন্তান দিয়ে 2 সন্তান কাটা, তাইলে পিতার বয়সটা হয়ে যাবে 50 বছর। তাইলে আমাদের উত্তরটি হবে 50 বছর। আমাদের আজকের 5 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে যে পরিমাণ খাদ্যে 200 জন লোকের 20 সপ্তাহ চলে, ওই পরিমাণ খাদ্যে কতজন লোকের 8 সপ্তাহ চলবে? তাহলে কি আমরা যেহেতু 2 ক্ষেত্রে সপ্তাহ দেওয়া আছে এবং লোকের সংখ্যা নির্ণয় করতে হবে, তাহলে আমরা লোকের সংখ্যাটিকে ডান পাশে লিখবো এবং সপ্তাহটাকে বাঁ পাশে লিখবো। তাহলে 20 সপ্তাহ চলে 200 জন লোকের, 1 সপ্তাহ চলবে, 1 সপ্তাহ যেহেতু চলবে সেহেতু লোক বেশি হবে, তাই 200 × 20, তাইলে 8 সপ্তাহ চলবে, 200 × 20, আর এই 8টা নিচে ভাগ হবে। এখন যদি আমরা কাটাকাটি করি, 4 দিয়ে এটাকে কাটলে হবে 5 এবং এটাকে কাটলে হবে 2, আবার 2 দিয়ে 200-কে কাটলে হবে 100, তাইলে 5 × 100 = 500 জন, অর্থাৎ ওই খাদ্যে 500 জন লোকের 8 সপ্তাহ চলবে। তাহলে আমাদের উত্তরটি হবে 500 জন। আমাদের 6 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে একটি ছাত্রাবাসে 15 জন ছাত্রের 32 দিনের খাদ্য আছে, কয়েকজন নতুন ছাত্র আসায় 20 দিনে ওই খাদ্য শেষ হয়ে গেল, নতুন ছাত্রীর সংখ্যা কত? কারণ আমরা প্রথমে টোটাল ছাত্র সংখ্যা নির্ণয় করব, তারপর এই টোটাল ছাত্র থেকে পূর্বের ছাত্রগুলো বিয়োগ দিলে আমরা নতুন ছাত্র সংখ্যা পেয়ে যাব। তাহলে বলছে 32 দিন চলে 15 জন ছাত্রের, তাহলে একদিন চলবে বেশি হবে, তাই 15 × 32, তাহলে 20 দিন চলে, ওইটা ভাগ হবে 15 × 32 ভাগ 20। এখন যদি আমরা কাটাকাটি করি, 4 দিয়ে কাটতে পারি, 4 × 8 = 32, 4 × 5 = 20, আবার 5 দিয়ে 15-কে কাটতে পারি 3, তাহলে 3 × 8 হয়ে যাবে 24 জন। তাহলে কিন্তু টোটাল ছাত্রছাত্রী হয়ে গিয়েছিল 24 জন, এখন আগেই কিন্তু ছিল 15 জন, তাহলে নতুন ছাত্রের সংখ্যাটা হবে এই 24 - 15 সমান 9 জন। তাহলে আমাদের এই 9 জনটি হবে উত্তর। আমাদের আজকে 7 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে দুইটি সংখ্যার যোগফল 32 এবং তাদের গুণফল 432 হলে সংখ্যা দুটি কত? প্রথমে আমরা এই সংখ্যাগুলোকে ভেঙে দেখব যে কোন দুইটির যোগফল 48 এবং গুণফল 32 হয়, তাহলে কিন্তু আমরা সংখ্যাটি পেয়ে যাব। আমরা যদি এখানে সংখ্যা দুইটি 30
এবং 18 ধরি, একটি সংখ্যা যদি আমরা 30 ধরি তাহলে অপর সংখ্যাটি অবশ্যই 18 হতে হবে, কেননা তাদের যোগফল 48 হয়। এখন এই দুটি সংখ্যাকে আমরা গুণ করে দেখব 432 হয় কি না। যদি গুণ করি তাহলে 3 18 হয়ে যাবে 54, আর সঙ্গে থাকবে 0, 540। এটা কিন্তু বেশি হয়ে গেছে, তাই আমরা এখানে 32 ধরতে পারি। তাহলে 32 যদি ধরি এখানে হবে কিন্তু আমাদের 16, তাহলে কিন্তু আমাদের যোগফলটা 48 হবে, এবং 32 ইন্টু 16 এটাকে আমরা দেখবো যে 432 হয় কি না। কারণ যদি আমরা 10 দিয়ে গুণ দিই তাহলে হবে 320, 5 দিয়ে গুণ দিলে হবে 160, আর থাকবে 16, তাহলে এটাও কিন্তু আমাদের 432 হবে না। তাহলে এটা গুণফল হয়ে যায় 512। এখন আমরা 36 যোগ 12 নিতে পারি, তাহলে এই দুইটা কিন্তু যোগ করলে 48 হবে। এখন আমরা দেখবো 36 এবং 12 গুণ করলে কত হয়। তাহলে আমাদের হয়ে যাবে এখানে 360 আর 230 72, তাহলে যোগ করলে হবে 2 3 হাতের 1 4, 432, অর্থাৎ 36 এবং 12 এই দুইটি সংখ্যা কিন্তু যোগ করলে 48 হয়, আবার গুণ করলে 432 হয়। তাহলে আমাদের সংখ্যা দুটি হবে 36 এবং 12, তাহলে এটি হবে আমাদের উত্তর। আমাদের আজকের 8 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা 54 বৃদ্ধি পায়, সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত। এখন 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এটাকে আমরা প্রথমে আনুমানিক কয়েকটা সংখ্যা ধরে নিব এবং স্থান পরিবর্তন করে দেখব যে 54 বৃদ্ধি পায় কি না। আমরা যদি মনে করেন সংখ্যাটি 27 ধরি, তাহলে স্থান পরিবর্তন করলে কিন্তু হয়ে যাবে 72। তাহলে এখন আমরা বিয়োগ করে দেখবো 54 হয় কিনা। 12 থেকে 7 গেলে হবে 5, আবার 7 থেকে 2 গেলে হবে 6 থেকে 2 গেলে হবে 4, 45। এটা কিন্তু 54 হয় না। আবার আমরা যদি 28 ধরি, তাহলে 28 কিন্তু স্থান পরিবর্তন করলে হয়ে যায় 82। এখন এই 12 থেকে 8 গেলে হবে 4, 7 থেকে 2 গেলে হবে 5, 54। এই দুটি সংখ্যা পার্থক্য কিন্তু 54। তাইলে আমাদের সংখ্যাটি ছিল 28, তাইলে স্থান পরিবর্তন করলে কিন্তু 54 বৃদ্ধি পেয়ে 82 হয়ে যায়। বলছে সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত। তাইলে আমরা এই 8 থেকে 2 বিয়োগ করতে পারি, তাইলে আমাদের হয়ে যাবে 6। তাইলে আমাদের উত্তরটিও হবে 6। আমাদের আজকের 9 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি 4 মিটার, পেছনের চাকার পরিধি 5 মিটার। গাড়িটির কত পথ অতিক্রম করলে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা 200 বার বেশি ঘুরবে। এখন আমরা এই দুইটা যদি লসাগু নেই, 5 এবং 4-এর যেহেতু কোনো ভাগ যাবে না, তাই আমরা এটা গুণ করে নিতে পারি 20, অর্থাৎ 20 মিটার গেলে কিন্তু এই সামনের চাকা ঘুরবে 5 বার। 4 মিটার যেটা ওইটা 5 বার ঘুরবে, এবং পিছনের চাকা যেটা 5 মিটার ওইটা 4 বার ঘুরবে। তাহলে কিন্তু তাদের পার্থক্য হয়ে যাবে 1। তাহলে 20 মিটার গেলে কিন্তু বেশি ঘুরবে 1 বার। তাইলে আমরা বলতে পারি যে 1 বার বেশি ঘুরবে 20 মিটার অতিক্রম করলে, তাইলে 200 বার বেশি ঘুরবে 20 ইন্টু 200 বার বেশি গেলে, অর্থাৎ আমাদের হয়ে যাবে 4000 মিটার, অর্থাৎ 4000 মিটার অতিক্রম করলে কিন্তু সামনে চাকাটি পিছনে চাকা অপেক্ষা 200 বার বেশি ঘুরবে। তাই আমরা এই 4000 মিটারকে যদি কিলোমিটার বানাতে চাই, তাইলে 4000কে ভাগ দিয়ে দিব 1000 দিয়ে, তাইলে আমাদের এটা হয়ে যাবে কিলোমিটার। তাইলে অর্থাৎ আমাদের উত্তরটি হয়ে যাবে 4 কিলোমিটার। এটি হবে আমাদের উত্তর। আমাদের আজকের 10 নম্বর এবং শেষ অঙ্কটিতে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি স্রোতের অনুকূলে 6 কিলোমিটার ঘন্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে 2 কিলোমিটার ঘন্টা বেগে সাঁতরাতে পারে, তবে স্থির পানিতে তার বেগ কত। আমরা ধরে নেই যে স্থির পানিতে তার বেগ x কিলোমিটার, তাহলে স্রোতের অনুকূলে কিন্তু এই xটা এবং ওয়াইটা যোগ হবে। আমরা
স্থির পানিতে তার বেগ ধরেছিলাম, তার বেগ ধরেছে x কিলোমিটার এবং সুতের বেগটা ধরেছি y কিলোমিটার, এবং সুতের প্রতিকূলে, তাহলে তার সুতের প্রতিকূলে তার বেগটা হবে x মাইনাস ওয়াই, সুতের অনুকূলে তার বেগটা হবে x প্লাস ওয়াই, এবং সুতের অনুকূলে তার বেগটা হবে x মাইনাস ওয়াই। কেননা সুতের অনুকূলে যখন যাবে তখন এই সুতের বেগটা তাকে সাহায্য করবে, এবং সুতের প্রতিকূলে যখন যাবে তাইলে এই সুতের বেগটা তাকে বাধা দেবে। তাহলে আমরা বলতে পারি x প্লাস ওয়াই সমান 6, আবার x মাইনাস ওয়াই সমান এই 2। অর্থাৎ এখন যদি আমরা যোগ করি তাহলে আমাদের এটা কাটা যাবে, এখানে হয়ে যাবে 2x সমান 8, বা x সমান হয়ে যাবে 8 ভাগ 2। তাহলে আমরা 2 দিয়ে 8কে কাটলে হবে 4, অর্থাৎ x সমান হয়ে যাবে 4 কিমি। অর্থাৎ স্থির পানিতে তার বেগ ছিল 4 কিলোমিটার। তাহলে এটি হবে আমাদের উত্তর। তো এই ছিল আমাদের আজকের 10টি অঙ্ক। আশা করি আমাদের এই 11তম পর্বটি আপনাদের ভালো লাগবে। এর আগে কিন্তু আমরা আরো 10টি পর্ব দিয়েছি, যদি ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে চ্যানেলটিতে গিয়ে দেখে আসতে পারেন, এবং এর প্রাইমারি শর্ট সাজেশনের একটি প্লেলিস্ট তৈরি করা আছে, ওইখানে গেলাম আপনারা সকল ভিডিও একসাথে পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আগামীতে আমাদের ভিডিওটি আপনার কাছে পৌঁছায়। তো সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।